আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনামগুলো আপনাদের সাথে আমি ফারজানা নিশি আছি। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার রেশ কোনোভাবেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। আরাকান আর্মির পর এবার বান্দারবান সীমান্তের খুব কাছেই তৎপরতা চালাচ্ছে দেশটির নতুন সশস্ত্র গোষ্ঠী খুমি পিপলস ফোর্স কেপিএস। কেবল তাই নয়, সীমান্তে নির্বিঘ্নে চলাফেরা করতে বিজিবির আনুষ্ঠানিক অনুমতিও চায় তারা। সশস্ত্র সংগঠনটি বাংলাদেশের জন্য হুমকি নয় দাবি করলেও জিরো টলারেন্স বিজিবির। হিরণ খানের অনুসন্ধান ক্যামেরায় ছিলেন স্বাধীন হোসেন। অল আন্ডার কন্ট্রোল, সব স্বাভাবিক, ওভার। চলতি বছরের 7 জুন বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি পথ ধরে মিয়ানমারে ফিরিয়ে দেওয়া হচ্ছে দেশটির 47 জন নাগরিককে। এরা রোহিঙ্গা নয়, বাংলাদেশ সীমান্তের 18 কিলোমিটার দূরে মিয়ানমারের চীন রাজ্যে পালেতোয়া অঞ্চলের খুমি জনগোষ্ঠী। অঞ্চলটিতে আরাকান আর্মির অত্যাচারের শিকার হয়ে তারা 5 জুন সীমান্ত পাড়ি দিয়ে ঢুকেছিল বান্দরবানে। দুদিন পরে তাদের ফিরিয়ে দেয় বিজিবি। তবে এই নিরস্ত্র খুমি নয়, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর মাথা ব্যথার কারণ সশস্ত্র খুমিরা। আরাকান আর্মির হাত থেকে খুমি জনগোষ্ঠীকে রক্ষায় পালেতোয়া অঞ্চলের রাজনৈতিক সংগঠন খুমি ন্যাশনাল কংগ্রেস পার্টি কেএনসিপি গড়ে তুলেছে তাদের সশস্ত্র শাখা, যার নাম খুমি পিপলস ফোর্স কেপিএফ। সংগঠনটি সীমান্ত এলাকায় কার্যক্রম চালাচ্ছে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে। তৎপরতা আরও জোরদার করতে বাংলাদেশ সীমান্তের কাছে অবাধ চলাচলের অনুমতি চেয়ে গেল 25শে মে বিজিবিকে চিঠি দিয়েছে সশস্ত্র সংগঠনটি। বাংলাদেশের জন্য হুমকি তৈরি না করে সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষার কথা জানায় ওই চিঠিতে। তবে এর কোনো জবাব দেয়নি বিজিবি, বরং কোনো সশস্ত্র সংগঠনকে প্রশ্রয় না দিতে কঠোর অবস্থানে তারা। এবার দেখা যাক সীমান্তের কাছে কোথায় কিভাবে কার্যক্রম চালাচ্ছে কেপিএফ। অনুসন্ধানের শুরু বান্দরবানের থানচি বাজার থেকে। স্থানীয়দের কাছে জানতে চাই কেপিএফ সম্পর্কে। তারা বলছেন শুধু নাম শুনেছেন, দেখেননি কখনো। এই খবরের মাধ্যমে দেখতেছি আর কি, মিডিয়ার মাধ্যমে আর কি, ফেসবুকে লেখালেখি করে, ছবি দেখতেছি, ওইটা দেখতেছি, কিন্তু এমনি সরাসরি দেখি না। আগে থেকে পূর্ব পরিকল্পিতভাবে কোনো অস্ত্রধারী নাই এখানে, এখানে বাংলাদেশে নাই। কিন্তু আমরা সরাসরি কথা বলতে চাই কেপিএফ সদস্যদের সাথে। একটি নির্ভরযোগ্য সূত্র ধরে আমাদের গন্তব্য সীমান্তের 72 পিলারের দিকে। ঘুটঘুটে অন্ধকারে থানচির সাঙ্গু নদীপথে ঘণ্টাখানেকের যাত্রা, চারদিকে পাহাড় জঙ্গলে অজানা আতঙ্ক। আমরা এই দুর্গম এলাকা এবং এই যে পানিপথ আছে সেই পানিপথ দিয়ে আসলে সীমান্তের খুব কাছাকাছি যেতে চাই। একটা বিষয় এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে জায়গাটিতে আমরা যাচ্ছি এটি পুরো হাই অ্যালার্টে রয়েছে। এবার 9 কিলোমিটার ঝিরিপথ পাড়ি দিতে হবে পায়ে হেঁটে। অন্ধকারে এই ঝিরি দিয়ে হাঁটা কি যে কষ্টের। তবে আমাদের যে গাইড রয়েছে তিনি বললেন যে এই ঝিরিটি সেফ, কোনো রকম কোনো সমস্যা নেই। তারপরেও চোখ কান খোলা রেখে আমরা যাচ্ছি। বাসে নিয়ে যাবো তো আপনাদেরকে, সাংবাদিক বলা যাবে না। ক্যামেরাগুলো হচ্ছে আপনাদের ব্যাগের ভিতরে রাখবেন, যাতে করে আপনাদের পরিচিত না জানে। আচ্ছা, তাহলে সকালবেলা আমরা রওনা দিব, তাই তো? জি জি, ওকে। এদিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে নামতে হবে না?
দুর্গম গিরিখাত পেছনে ফেলে একদিন পর পৌঁছে যায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সেই ৭২ পিলারের কাছাকাছি। সেখানে যেতেই চোখে পড়ল আরাকান আর্মির পরিত্যক্ত ক্যাম্প, যা ছেড়ে পালিয়েছে তারা। আমরা এখন যে জায়গাটিতে আছি সেটি কিন্তু আসলে আরাকান আর্মির এখানে ছিলেন একদম ৭২ পিলারের পরেই সীমান্ত ঘেঁষা অবস্থায় তারা এখানে অবস্থান করছিলেন। পরবর্তীতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা এখান থেকে আসলে চলে যান। কি বলেন? ক্যামেরা অফ করতে বলছে, এরা ক্যামেরা সামনে কথা বলছে। একটু অফ করো তো, একটু অফ করো। আমরা মূলত এখন ৭২ পিলারের কাছে এসেছি এবং আমাদের সাথে আমাদের যেই গাইড ছিলেন তিনি আমাদের এখানে নিয়ে এসেছেন এবং তার মাধ্যমে কিন্তু আমরা কেপিএফ এর সদস্যের সাথে দেখা করতে পেরেছি এবং আপনাদের সাথে একটু কথা বলবো। আপনারা ওনারা কি বুঝবে আমার কথা? ওনাকে বুঝবে? বাংলা বুঝবে? বাংলা বুঝবেন না, বুঝবে না। ওনাকে জিজ্ঞেস করেন যে ওনাদের এখান থেকে ক্যাম্প কত দূরে? নচি ইনি দাইন পলু মতে এদের ক্যাম্প নাকি আরও যাইতে হবে অনেক দূরে, প্রায় ৬-৭ ঘন্টা লাগে। তারা জানায়, পালেতোয়া অঞ্চলে আরাকান আর্মির প্রভাব বাড়ায় ছোট জাতিগোষ্ঠীগুলো বাঁচার জন্য অস্ত্র হাতে তুলে নিচ্ছে। তাদের দাবি, বাংলাদেশে প্রবেশ করবে না, শুধু সীমান্ত রেখায় অবস্থান করবে কেপিএফ। কি বললো? এরা বললো যে আমরা যেহেতু সীমানার বর্ডার বাংলাদেশ এবং মায়ানমার, তো আমরা বর্ডার কখনো ক্রস করবো না অনুমতি ছাড়া। আরাকান আর্মি কি চায় তাই জিজ্ঞেস করেন তো। আর কার আমি চিন আছে কি তিঙ্গাইনি মতে এরা বললো যে মায়ানমার দেশের আরাকানের যেহেতু বর্তমানে যে চলমান অবস্থা যে যুদ্ধ চলতেছে, ওখানে হচ্ছে খুনিদেরকে জোরপূর্বক করে হচ্ছে ছেলেদেরকে নিয়ে যায় এবং যুদ্ধক্ষেত্রে জোরপূর্বক করে আর মেয়েদের প্রতি হচ্ছে বিভিন্ন ধরনের এরা অত্যাচার নির্যাতন করে। তবে কেপিএফ এর তৎপরতা এত সরল রেখায় দেখতে রাজি নয় বিজিবি। কেননা সীমান্তে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর অদৃশ্য ঘাঁটি বা চলাচল তৈরি করতে পারে নিরাপত্তার ঝুঁকি। আমাদের ইমানের দায়িত্ব নিয়ে আমরা এখানে দায়িত্ব পালন করছি, সেখানে আসলে কোনো ধরনের সংগঠনের কোনো বিন্দুমাত্র সুযোগ নেই আমাদের সীমান্ত অতিক্রম করে ভেতরে আসা। আমাদের দেশের বাইরে, সীমানার বাইরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংগঠন তারা কাজ করতেই পারে। আমাদের বর্ডারে আমরা জিরো টলারেন্স। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা সকল খুনি সশস্ত্র নয় বটে, কিন্তু ওপারে সংঘাতের সুযোগে সশস্ত্র সদস্যরা মিশে যেতে পারে বেসামরিক মানুষের সঙ্গে। তাই সীমান্তে কঠোর নজরদারি চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। হিরণ খান, চ্যানেল 24, বান্দরবান। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বিরোধী দল, এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর এমাজউদ্দিন আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনোভাবেই জুলাইকে ক্ষমতার হাতিয়ার করবে না। অভিযোগ করেন, গণভোটে উল্লেখ করা জুলাই সনদের কিছু অংশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে নির্বাচনী ইশতেহারের মতো স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নেও বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। সেই গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি, যে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্নগুলো তোলা হচ্ছে। জুলাই সনদ তো আমরা স্বাক্ষর করেছি একসাথে, যে সমস্ত দলগুলো আমরা আন্দোলন করেছি একসাথেই স্বাক্ষর করেছি, এবং জুলাই সনদে প্রতিটি অক্ষর আমরা বারবার করে বলছি যে আমরা এই বাস্তবায়িত করব। জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে অভিযুক্ত খুনিদের বিচার দাবিতে কফিন মিছিল করেছে জাতীয় ছাত্র শক্তি। পরে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় ছাত্র শক্তির নেতারা বলেন, বিএনপি জুলাইয়ের শক্তি হিসেবে পরিচয় দিলেও দলটির সংসদ সদস্যরা জুলাইয়ের বিরুদ্ধে কিভাবে কথা বলে। বিএনপির প্রতি হুঁশিয়ারি দিয়ে নেতারা আরও বলেন, প্রধানমন্ত্রী জুলাইয়ের পক্ষের শক্তি হয়ে থাকলে তার উচিত জুলাইয়ের বিপক্ষে যারা কথা বলে তাদের শায়েস্তা করা।
চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ লাখের মধ্যে ১ লাখ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের চন্দনা এসে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণের পর এই কথা বলেন মন্ত্রী। জানান পুনর্বাসন কার্যক্রম চলছে এবং পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া কৃষকদের বীজ সার সরবরাহ করার পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় যে কোনো স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সরকার প্রস্তুত আছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তিনি সাতকানিয়া ও বাঁশখালীতে যান। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সরকারের সব রকমের প্রস্তুতি রয়েছে এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে তিনি নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়ায় যান। সেখানে ফাঁসিখালী ইউনিয়নের ছড়ারকুল এলাকায় ভেঙে যাওয়া কালভার্ট এবং সড়ক পরিদর্শন করেন। এ সময় স্থানীয় লোকজনের সাথে কথা বলেন তিনি। তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যা দুর্গত এলাকায় মানুষের কষ্ট লাঘবে সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্তদের দিক নির্দেশনা দেন মন্ত্রী। আগামীকাল পেকুয়ায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে সালাউদ্দিন আহমদের। দেশের বাইরের খবর জানাবো। কলকাতা বিমানবন্দরের ভেতরে থাকা জামে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উত্তেজনা। নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ এবং স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে ১৪৪ ধারা, মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তা। বিমানবন্দরের ভেতরে থাকা ১৩৬ বছরের পুরনো মসজিদটিতে গেল শনিবার থেকে নামাজ পড়া বন্ধ রয়েছে। দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণ এবং বিমানবন্দরের সুরক্ষায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই ছিল বিকেল ৪টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।